সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাইন্যান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে জানবো। এখন ক্যাপিটাল বাজেটিং কি, এই যে বিষয়টা আগে বেসিকটা কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি বলি যে এভাবে বলতে হয় যে একজন ব্যক্তির যখন ধরেন 5টা ফ্যান দরকার, একটা ফ্রিজ দরকার বাসার জন্য। এখন ওই ব্যক্তি কি করে, একটা ফ্যানের দোকানে যায়, ওখান থেকে অনেকগুলো ফ্যান থাকে অ্যাভেলেবল, ওখান থেকে সে কালার, দাম সব কিছু চয়েস করে বাসায় নিয়ে আসে। কিন্তু এরকম লং টার্ম ইনভেস্টমেন্টের যখন প্রয়োজন হয় তখন একজন ব্যক্তি যত সহজে লং টার্ম ইনভেস্টমেন্টটা করে ফেলে, একটা কোম্পানি কিন্তু, একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ওভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু করে না। তাহলে একটা কোম্পানির যখন লং টার্ম ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, সে কি করে, বাজারে বিদ্যমান ওই প্রজেক্টগুলা কম্পেয়ার করা শুরু করে দেয়। কারণ কেন কম্পেয়ার করে, সে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান চায় এমন একটা প্রজেক্টে সে বিনিয়োগ করবে যে প্রজেক্টে বিনিয়োগকৃত অর্থের চাইতে প্রফিটের পরিমাণটা কি হয়, বেশি হয়। বা একটা এসি কিনলাম 2 লক্ষ টাকা দিয়ে, তাহলে কোম্পানি এক্সপেক্ট করবে বা প্রত্যাশা করবে যে আমি এমন একটা এসিতে বিনিয়োগ করব যে এসিটা বাজারে বিদ্যমান অন্যান্য এসির তুলনায় আমি যে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এর চেয়ে বেশি বেনিফিট আমাকে দিবে বা এর চেয়ে বেশি প্রফিট আমাকে দিবে। তাহলে এই যে দেখেন, দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগের জন্য সম্পদটাকে আগে বাজারে বিদ্যমান সম্পদ থেকে বাছাই করতে হচ্ছে। আমি কোন সম্পদে বিনিয়োগ করলে আমার বিনিয়োগকৃত অর্থের চেয়ে প্রফিটটা আমি বেশি পাবো বা বেনিফিট বেশি পাবো। এই যে প্রসেস, এই যে বাছাই করার একটা প্রক্রিয়া, এই বাছাই করার প্রক্রিয়াতে যে বিষয়টা আমাদেরকে সাহায্য করে মূলত এটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিংয়ের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ প্রক্রিয়া কি করা, সহযোগিতা করা, বা দীর্ঘমেয়াদী সম্পদের বিনিয়োগ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা কার্যক্রম যে চালায় বা যে আমাকে সহযোগিতা করবে, মূলত এটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এখন ফর্মালি যদি বলতে চাই বা খাতায় লিখতে চাই, তাহলে আমরা লিখব দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যায়ন প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। তার মানে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আপনি যে দীর্ঘমেয়াদী সম্পদে বা যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ প্রকল্পটা গ্রহণ করতে চাচ্ছেন, এটাকে কি করা, এক্সামিনি করা, অর্থাৎ এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালানো। এবং এই চ্যাপ্টারটি আপনাকে সহযোগিতা করবে এমন কোন প্রকল্পে বিনিয়োগ করলে আপনি বিনিয়োগকৃত অর্থের ছেড়ে বেশি বেনিফিটেড হবেন। ওকে, তাহলে ফর্মাল সংজ্ঞাটা কি বললাম, পরীক্ষার ক্ষেত্রে আমরা কি লিখবো, মূলধন বাজেটিং বললে দীর্ঘমেয়াদী সম্পদে বা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ প্রক্রিয়াকে বলা হয় কি, ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। এখন ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু প্রকল্প সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আমি বাছাই করে ইন্টারমিডিয়েটের জন্য যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ওইরকম কিছু প্রকল্প আমি নিয়েছি। ফার্স্ট ওয়ান, আমার কাছে যে প্রকল্পটা রয়েছে এটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প। এখন পরস্পর বর্জনশীল প্রকল্প বিষয়টা আসলে কি, দেখেন, আমি যদি বাস্তবিক একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এই, আপনি ধরেন আপনার বয়স ইন্টারমিডিয়েটে পড়ার সময় আপনার বয়স হচ্ছে 18 থেকে 20। এখন আপনাকে আমি 15 বছর আগে ব্যাক করালাম, অর্থাৎ আপনার বয়স যখন 5 বছর বা 6 বছর, তখন আপনি খেয়াল করে দেখেন আপনি কিন্তু আপনার মার সাথে শপিংয়ে যেতেন। এখন মার সাথে শপিংয়ে যখন যেতেন তখন কিন্তু আপনি বাচ্চা হিসাবে, চাইল্ড হিসাবে আপনি কিন্তু কোনটা ব্র্যান্ডেড, কোনটা নন ব্র্যান্ডেড, কোনটা কালারফুল না, কোনটা আপনার সাথে ম্যাচ করবে, কোনটা আপনার সাথে ম্যাচ করবে না, কোনটা বেশি সুন্দর, কোনটা কমফোর্ট, এই জিনিসগুলো আপনি বুঝতেন না। আপনি জাস্ট চকচকে জিনিসগুলো বেশি দেখতেন। ঠিক আছে, এখন আপনার মার সাথে আপনি একটা শপিং সেন্টারে গেলেন, যেই মাত্র শপিং সেন্টারে ঢুকলেন জুতার দোকান সামনে পড়লো। এখন ওই জুতার দোকান একদম সেলফে লাইটের নিচে করে রাখা ছিল একটা হলুদ কালারের জুতা। এখন আপনি তো বাচ্চা মানুষ, হলুদ কালার দেখার সাথে সাথে আপনার ওই জুতার প্রতি একটা অ্যাট্রাকশন সৃষ্টি হয়ে গেছে। আপনি আপনার মাকে জড়াই ধরে হাত টেনে ওই দোকানে নিয়ে গেলেন যে আমি এই জুতাটাই নিব। ঠিক আছে, এখন আপনার মা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে, মা এটা সুন্দর না, আরও জুতা আছে, আমরা মাত্র আসলাম, নিব আস্তে আস্তে, আপনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে। তারপর যখন আপনি
হচ্ছে না, তখন পটানোর চেষ্টা করতেছে। আচ্ছা বাইরে গেলে আইসক্রিম দিব, স্কুলে যাওয়ার সময় 100 টাকা দিব, ঈদে 200 টাকা বকশিস দিব, এই সেই অনেক কিছু বলছে, কিন্তু আপনি নাছরবন্দা। এখন তখন আপনার মা কী করে, হয়তো ঝাঁকিটাকে একটু মারছে, ঠিক আছে, বেশি অ্যাগ্রেসিভ হলে 2-1 থাপ্পড়ও মারি দিচ্ছে, দেওয়ার পরে আপনাকে রাগ করে জুতাটা নিয়ে দিছে। জুতা নেওয়ার পরে আপনি মহা খুশি, ত্রিং বিং করে নাচানাচি করতেছেন, শপিং মলে নাচানাচি করে কোনো মতে আপনি মায়ের সাথে হাঁটতেছেন, ঠিক আছে। এখন এরকম করতে 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 মা তার জুতা কেনার জন্য আরেকটা জুতার দোকানে ঢুকছে। এখন জুতার দোকানে ঢোকার পরে হঠাৎ করে আপনার চোখ গেল ওই দোকানের সেলফে রাখা ছিল একটা লাল কালারের জুতা। এখন আপনি হঠাৎ করে বলতেছেন, না মা আমি হলুদ জুতাটা নিব না, এই জুতাটা নিব না, এটার ছেদে কিন্তু এটা বেশি সুন্দর, আমি এই জুতাটাই নিব। তখন মা বলছে, হ্যাঁ তোকে না বলছিলাম এর ছেদে ভালো জুতা আছে, তুই ওটা নিছস কেন, আর নিতে পারবি না। এখন তুমি নাছরবন্দা। তখন মা কী করে, আবার পটানোর চেষ্টা করে, আইসক্রিম দিব, চিপস দিব, 200 টাকা দিব, 500 টাকা দিব, গাড়িতে নিয়ে যাব, পার্কে নিয়ে যাব, অনেক কিছু বলছে, আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো, এই সেই অনেক তেল মারছে আপনারে। মারার পরও আপনি যখন নাছরবন্দা, তখন মা শাসাই বলছে এখন পিটা দিব, এই করব সে করব, অনেক কিছু বলার পরও যখন আপনি থামতেছেন না, তখন মা কী করে জানেন, আপনাকে দুইটা একটা লাগাই দিই, কলার ধরে শেষটায় মার্কেট থেকে নিয়ে বের হয়ে যায়, বলতে তোকে যদি আজ জীবনে মার্কেটে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে দেখেন তো, আপনি এক জোড়া জুতা কেনার পরে পরবর্তী জুতাটা কি ক্রয় করতে পেরেছেন? না। তার মানে এই হলুদ জুতা জোড়া, এই প্রকল্পটা অপর একটি প্রকল্প গ্রহণ করতে গেলে তাকে বাধা প্রদান করে কি করে না? করে। তাহলে একটি প্রকল্প গ্রহণ করলে ওই প্রকল্পটা অপর একটি প্রকল্পের উপর কি বিস্তার করবে? প্রভাব বিস্তার করবে। কি বিস্তার করবে? প্রভাব বিস্তার করবে। তাহলে একটি প্রকল্প গ্রহণ করলে ওই প্রকল্পটি অপর একটি প্রকল্পের উপর কি বিস্তার করে? প্রভাব বিস্তার করে। তখন তাকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। তার মানে এই, আপনি আপনার কাছে একাধিক প্রকল্প প্রফিটেবল হইতে পারে, বেনিফিটেড হইতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র গ্রহণ করতে পারবেন একটা, ঠিক আছে। তখন এটাকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। ওকে, দেন এরপর আছে স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প হচ্ছে, মনে রাখবেন, এটা হচ্ছে মিডল ক্লাসদের জন্য না, এটা হচ্ছে আনলিমিটেড বাজেট নিয়ে যারা কিন্তু শপিং করতে যায়। যেমন আপনি ধরেন এক কোটিপতির একমাত্র কন্যা বা ছেলে, অর্থাৎ প্রিন্সেস বলা যায় বা প্রিন্স বলা যায়। ধরেন আপনি আপনার মাকে নিয়ে এই বয়সে শপিংয়ে গেলেন, যাওয়ার পরে আপনি প্রথম একটা ব্র্যান্ডেড জুতা পছন্দ করেছেন যেটার দাম হচ্ছে 4000 টাকা, ঠিক আছে, পছন্দ করলেন, মা আপনাকে নিয়ে দিল। এরপরে কিছুক্ষণ পরে পাশের আরেকটা দোকানে মার জন্য যখন জুতা দেখতে গেল, তখন 2 নাম্বার জুতাটা আপনার পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি মাকে সরাসরি বলতেছেন না, জাস্ট বলতেছেন আম্মা মনে হয় জুতা যেটা নিয়েছি ওটার চাইতে এটা মনে হয় একটু ফার বেটার, বা আমি যে জুতাটা নিয়েছি এটা কিন্তু যে কোনো অকেশনে যাবে না। আর এখন যেটা দেখতেছি 5000 টাকা দামের জুতাটা, এটা কিন্তু চাইলে যে কোনো অকেশনে পরে যাওয়া যাবে। এখন মায়ের মন তো, মা তো বুঝতে পারে তুমি এই কথাগুলো কেন বলতেছো। মা বলছে তোমার নেওয়ার ধান্দা হয়েছে না, আচ্ছা নিয়ে নাও, কি আর করবা, নিয়ে দিছে, তাহলে 2 জোড়া ডান। এখন আপনি শপিং করতেছেন, একদম শপিং শেষ, যে মাত্র মার্কেট থেকে এক্সিট হবেন সেই মাত্র মার্কেটের সামনে যে দোকানটা ছিল ওইটাতে দেখলেন বাইরে কিছু চটি রাখছে, বা ওই দোকানটাই হচ্ছে চটির দোকান, ঠিক আছে। এখন দেখেন আপনি যে চটিগুলা বা স্যান্ডেলগুলো দেখতেছেন, এই স্যান্ডেলগুলো দেখার পরে ওখান থেকে এক জোড়া স্যান্ডেল খুব দামি, কিন্তু আপনার খুব ভালো লেগেছে, আপনি বলতেছেন আম্মা যে জুতাগুলো নিয়েছি, আচ্ছা এগুলো দিয়ে তো প্রতিদিন কোচিং সেন্টারে যাওয়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, কারণ কলেজে যেতে চাইলে বা কোচিংয়ে যেতে চাইলে অবভিয়াসলি কী করতে হবে, আমার তো এই জুতাগুলো পার্টি শুজগুলো বা পার্টির জন্য যে অকেশনের জন্য যে জুতাগুলো নিয়েছি এগুলো তার পরে যাওয়া যাবে না। তো মা বলছে তো কী করতাম,
বলছে আসলে এগুলো মনে হয় একটু ভালো হবে, সামনে তো বর্ষাকাল আসতেছে, যে আমি এগুলো পরে গেলেই তো নষ্ট হয়ে যাবে এত দামি জুতা, ঠিক আছে 2000 টাকা দিয়ে এগুলো একটু নিয়ে নিই। আম্মা বলছে জুতা দিয়ে কি জুতার মালা পরবা তুমি, এরকম বলার পরে বলছে ঠিক আছে নিয়ে নে, নিয়ে দিছে। তাহলে দেখেন এখানে আনলিমিটেড প্রকল্প আপনি গ্রহণ করতে পারবেন যদি প্রকল্পগুলা বেনিফিটেড হয়, লাভজনক হয়। তার মানে আপনার কোনো বাজেট নাই, উইথাউট বাজেট আপনি যে কোনো প্রকল্পকে গ্রহণ করতে পারবেন, শুধু সত্য একটাই, প্রকল্পগুলা প্রফিটেবল হইতে হবে। বুঝাতে পারছি? সেটাই হচ্ছে স্বাধীন প্রকল্প। দেন এরপর হচ্ছে মূলধন রেশনিং। মূলধন রেশনিং হচ্ছে মূলত মিডল ক্লাসদের জন্য, ঠিক আছে। আমরা যারা মিডল ক্লাস আছি তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে বিষয়টা দেখা যায় এটা হচ্ছে আপনি শপিংয়ে যাওয়ার আগে আপনার বাবা আপনার জুতার বাজেট কিন্তু নির্ধারণ করে দেয়, বা আপনার কাপড় চোপড়ের বাজেট কিন্তু নির্ধারণ করে দেয়। ধরেন আপনার জুতার জন্য আপনার বাবা আপনাকে দিয়েছে 2000, এবং দেওয়ার পরে বলতেছে এই 2000 টাকার মধ্যে তুমি চাইলে 1 জোড়া জুতা কিনো, দরকার পড়লে 10 জোড়া কিনো, দরকার পড়লে 20 জোড়া কিনো, এটা হচ্ছে তোমার ম্যাটার। আমি কিন্তু তোমার জুতার বাজেট দিলাম 2000। এখন আপনি শপিংয়ে গেলেন, যাওয়ার পরে আপনি টোটাল 4টা জুতা পছন্দ করেছেন। প্রথম যে জোড়া জুতা পছন্দ করেছেন এটা হচ্ছে 1200 টাকা, তারপর যেটা পছন্দ করেছেন এটা হচ্ছে 800 টাকা, তারপর যেটা পছন্দ করেছেন সেটা হচ্ছে 700 টাকা, তারপর যেটা পছন্দ করেছেন 4 নম্বরে সেটা হচ্ছে 1000 টাকা। এখন এই 4টাই হচ্ছে আপনি নিলে বেনিফিটেড হবেন, নো ডাউট, ওকে। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে ভালো মানের জুতা আপনার মনে হয়েছে এটা হচ্ছে 1000 টাকার দামেরটা। এখন এই জোড়া জুতা আপনি নিয়ে ফেললেন, তাহলে 1 জোড়া ডান। তাহলে দেখেন আপনার বাজেট হচ্ছে 2000, এখান থেকে অলরেডি 1000 টাকা শেষ, তাহলে আর আছে কত? 1000। এখন এই 1000 টাকা দিয়ে আপনি এই প্রথম জোড়া জুতাগুলো কি নিতে পারবেন? নেওয়ার কোনো সম্ভাবনা আছে, পসিবিলিটিস আছে? নাই। তাহলে আপনার বাজেট হচ্ছে না, এটা বাদ, ঠিক আছে। আর প্রকল্প হচ্ছে কয়টা? 2টা। এখন এখানের মধ্যে সবচেয়ে বেস্ট প্রকল্প হচ্ছে 800 টাকার প্রকল্পটা, আপনি এটাও নিয়ে নিলেন। তাহলে বলেন তো 800 টাকার প্রকল্প নেওয়ার পর আর আছে কত? 200 টাকা। এখন জুতা আছে 700 টাকার। এখন বলেন 200 টাকা দিয়ে কি 700 টাকার জুতা বা প্রকল্পটা কি গ্রহণ করা যাবে? না। তাহলে এটাও আর অ্যাকসেপ্ট করা পসিবল নয়। তার মানে কি বোঝা গেল? একটা নির্দিষ্ট মূলধন সীমাবদ্ধতার মধ্যে, একটি নির্দিষ্ট মূলধন সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনার জন্য বেস্ট প্রফিটেবল প্রকল্প বা বেনিফিটেড প্রকল্পগুলা কি করা? গ্রহণ করা। এটার নামই হচ্ছে মূলধন রেশনিং, ওকে। তাহলে একটি মূলধন সীমাবদ্ধতার মধ্যে থেকে প্রফিটেবল প্রকল্পগুলা বাছাই করার নামই হচ্ছে মূলধন রেশনিং, ওকে। দেন এরপর হচ্ছে সম্পদ সম্প্রসারণ, ঠিক আছে। সম্পদ সম্প্রসারণ বিষয়টা কি? ধরেন আপনাদের বাসায় আগে ফ্যামিলি মেম্বার ছিল 5 জন, এখন আপনার ধরেন 5টা ভাই আছে, ওদেরকে বিয়ে করালেন, ঠিক আছে, ওদের বাচ্চা কাচ্চা হইলো, ওভারঅল সব মিলাই আপনাদের ফ্যামিলি মেম্বার 5 জন থেকে হয়ে গেল 15 জন। এখন বলেন 5 জনের জন্য যে ঘরটা দিয়ে হইতো 2-3টা রুম দিয়ে হয়ে যেত, এখন 15 জন হওয়ার পরে কি সেম ঘর দিয়ে হবে? না। তাহলে আপনাকে ধরেন আর 3টা রুম বাড়াতে হচ্ছে। আচ্ছা বলেন তো 3টা রুম যদি বাড়াতে চান, 3টা রুমে 3টা ফ্যান দরকার হবে, 3টে এসি দরকার হবে, ঠিক আছে, 3টা আলমিরা দরকার হবে, 3টা খাট দরকার হবে, 3টা আলনা দরকার হবে, 3টা ওয়ার্ড্রপ দরকার হবে, ঠিক আছে। এখন আপনি একটু চিন্তা করেন তো, যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো সবগুলা কি? দীর্ঘমেয়াদী সম্পদ। তাহলে দেখেন এই 3টা রুম আপনি বাড়ানোর সাথে সাথে, 3টা রুম তৈরি করার সাথে সাথে কিন্তু এই 3টে রুমের জন্য দীর্ঘমেয়াদী সম্পদগুলার কি করার প্রয়োজন? আনার প্রয়োজন। এসি ফিটিংস করা দরকার, ফ্যান ফিটিংস করা দরকার, আলমিরা নিয়ে আসা দরকার, খাট নিয়ে আসা দরকার। তাহলে দেখেন তো নতুন করে আপনাকে দীর্ঘমেয়াদী সম্পদে কি করতে হচ্ছে? বিনিয়োগ করতে হচ্ছে। মূলত এই বিষয়টাকে বলা হয় সম্পদ সম্প্রসারণ, ওকে। দেন এরপর হচ্ছে সম্পদ প্রতিস্থাপন। সম্পদ প্রতিস্থাপনটা কি জিনিস? ধরেন আপনি এই মুহূর্তে যে রুমে বসে আছেন ওই রুমে একটা ফাঁকা চলতেছে,
এখন পাখাটার একটা নির্দিষ্ট কিন্তু আয়ুষ্কাল আছে, কারণ এটা আজীবন কিন্তু চলবে না। একটা নির্দিষ্ট সময় এজে গিয়ে এটা ড্যামেজ হয়ে যাবে বা এটা থেকে আর সুবিধা আপনি পাবেন না। তাহলে একটা ফ্যান যখন নষ্ট হয়ে যাবে ওই জায়গায় আপনার নতুন করে একটা কিন্তু ফ্যান কেনার প্রয়োজন হবে। কারণ এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে তার মানে এটা ফেলে দিয়েছেন, ওই জায়গায় খালি থাকবে এমনটা কিন্তু না। ওই জায়গায় নতুন একটা ফ্যান এনে এই পুরাতন ফ্যানটাকে রিপ্লেসমেন্ট করে দিবেন, ঠিক না? এইটাকে বলা হয় সম্পদ প্রতিস্থাপন। তার মানে নতুন পুরাতন সম্পদের জায়গায় নতুন একটা সম্পদ প্রতিস্থাপন করা, এটার বিপরীতে স্থাপন করা, তখন এটাকে বলা হয় সম্পদ প্রতিস্থাপন। ওকে, তাহলে আমরা টোটাল 5টা প্রকল্প সম্পর্কে জানলাম। এই 5টি প্রকল্প অবশ্যই প্রয়োজন হবে। আমরা যখন সৃজনশীল প্রশ্নের আনসার দিব তখন কিন্তু আমাকে এগুলোর উপর বেস করে মন্তব্য দিতে হবে। ওকে, এবং এমসিকিউ তো আছেও বটে, ঠিক না? দেন এরপরে আমরা নেক্সট যে টপিকটা পড়ব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। কেন গুরুত্বপূর্ণ বলছি? দেখেন, আমরা যে মূলধন বাজেটিং নিয়ে পড়ালেখা করতেছি, মূলধন বাজেটিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদের বিনিয়োগ প্রক্রিয়া। এই যে দীর্ঘমেয়াদী সম্পদের বিনিয়োগ প্রক্রিয়াগুলা বাছাই করা। তার মানে আপনি দীর্ঘমেয়াদী সম্পদে যে বিনিয়োগ করবেন, আপনি এসি কিনবেন, তাহলে বাজারে তো 10টা এসি কোম্পানি আছে। কোন এসি কোম্পানির সম্পদে বিনিয়োগ করলে বা কোন এসিতে বিনিয়োগ করলে আপনি বেস্ট প্রফিটেবল হবেন বা আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, এই জিনিসটা তো আপনাকে ডিটারমাইন করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এখন ডিটারমাইন করার জন্য মূলধন বাজেটিং বলতেছে আমি এই লক্ষ্যে আপনাদেরকে টোটাল 8টা পদ্ধতি দিচ্ছি। কয়টা পদ্ধতি? 8টা। এই 8টা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতির উপর ভিত্তি করে আপনি আপনার প্রকল্পদ্বয় কি করতে পারবেন? বাছাই করতে পারবেন। ফার্স্ট ওয়ান যে প্রকল্পটা আছে এটা হচ্ছে এআরআর। এটা হচ্ছে কি? এআরআর। এআরআর শব্দের অর্থ, এআরআর দিয়ে ফুল এলাবোরেশন বোঝায় হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আবারও বলতেছি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটাকে বাংলায় বলা হয় গড় মুনাফার হার বা গড় উপার্জন হার বা গড় আয়ের হার। ওকে, দেন এরপরে রয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা হচ্ছে, এটাকে বলা হয় বিনিয়োগের উপর আয়ের হার, বিনিয়োগের উপর উপার্জন হার বা বিনিয়োগের উপর মুনাফার হার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট তার মানে রিটার্ন অন, রিটার্ন উপরে, কার উপরে? ইনভেস্টমেন্টের উপরে। তার মানে আপনার ইনভেস্টমেন্টগুলা নিচে থাকবে, ইনভেস্টমেন্টকে নিচে রাখবেন এবং ইনভেস্টমেন্ট দিয়ে আপনার যা ওই অ্যাসেট থেকে যা রিটার্ন আসছে ওইটাকে ভাগ করে দিবেন, তখনই আমরা ROI পেয়ে যাব। ওকে, দেন এরপর হচ্ছে পেব্যাক পিরিয়ড, পেব্যাক সময়। পেব্যাক পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে? ধরেন আপনি একটা অ্যাসেটসে বিনিয়োগ করেছেন 20,000 টাকা, 20,000 টাকা বিনিয়োগ করলেন এবং এই অ্যাসেটস থেকে আপনার প্রতি বছর 5,000 টাকা করে ইনকাম হবে। কয় হাজার? 5,000। ধরেন প্রত্যেক বছর যদি আপনার 5,000 করে ইনকাম হয় তাহলে বলেন তো আপনি বিনিয়োগ করেছেন 20,000, তাহলে প্রত্যেক বছর ওই অ্যাসেটস থেকে ইনকাম হবে 5,000। তাহলে বলেন আপনার প্রাথমিক বিনিয়োগ বা আপনি যে বিনিয়োগটা করেছেন এই বিনিয়োগটা আপনার কাছে কয় বছরে ফেরত আসবে? অবভিয়াসলি 4 বছর লাগবে। প্রত্যেক বছর 5,000 করে যদি ফেরত আসে তাহলে পুরো 4 বছরে আপনার কয় হাজার টাকা ফেরত আসতেছে? 20,000 টাকা। তাহলে আপনার যে প্রাথমিক বিনিয়োগটা ছিল বা আপনার যে ইনভেস্টমেন্টটা ছিল এই ইনভেস্টমেন্টটা আপনার কাছে ফেরত আসতেছে কত দিনে? 4 বছরে। এই 4 বছর বিষয়টাকে বলা হয় পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময়। ওকে, এরপর দেখেন রিসিপ্রোকাল পেব্যাক সময়, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, RPBP। ঠিক আছে, এটাকে বলা হয় রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড। এখন রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড কিরকম, এই বিষয়টা কি? এখন দেখেন এই যে আপনার বিনিয়োগ কয় বছরে ফেরত আসতেছে? 4 বছরে। কয় বছরে? 4 বছরে ফেরত আসতেছে। 4 বছরে ফেরত আসলো। এখন এটা তো বছর, 4 বছর। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়
ঠিক আছে, আপনার বিনিয়োগ 4 বছরে ফেরত আসতেছে। আচ্ছা বলেন তো প্রতি বছর কত পার্সেন্ট বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতেছে? এটা আপনি বলতে পারবেন না। এখন এটাকে বলতে হলে এই বছরটাকে শতকরায় বা পার্সেন্টেজে কি করতে হবে? প্রকাশ করতে হবে। আর পার্সেন্টেজে প্রকাশ করার নামেই হচ্ছে রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড। এখন পার্সেন্টেজে কিভাবে প্রকাশ করব? বলা হচ্ছে আপনি যদি 1কে পেব্যাক সময় দ্বারা কি করেন? ভাগ করেন, তাহলে 1কে যদি আমি পেব্যাক সময় হচ্ছে 4 বছর, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 0.25। এখন এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই 100 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের আসে 25%। 20 কত পার্সেন্ট? 5%। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি যা বিনিয়োগ করেছেন 20,000 টাকা, এই 20,000 টাকা আপনার কাছে প্রতি বছর কয় টাকা করে ফেরত আসবে, কয় পার্সেন্ট করে ফেরত আসবে? আপনি নির্দ্বিধায় বলতে পারবেন 25% করে ফেরত আসবে। তাহলে দেখেন 20,000-এর 25% কত? 5,000 টাকা। ওকে, তার মানে রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে পেব্যাক পিরিয়ড, এটা হচ্ছে বছরে প্রকাশ হয়। এই বছরটাকে একটা নির্দিষ্ট শতকরায় বা পার্সেন্টেজে প্রকাশ করার নামেই হচ্ছে রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড। ওকে, দেন এরপর হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি মানে হচ্ছে কি? নেট প্রেজেন্ট ভ্যালু। ওকে, এখন দেখেন নেট শব্দটার অর্থ এনপিভি। এই এনটা হয়তো আমরা বুঝি না, কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে আমরা বুঝি। ঠিক আছে, ওকে, আমরা ম্যাথমেটিক্যালি যখন সলভ করব অনুশীলনী ক্লাসে তখন আমরা এগুলো বিস্তারিত বুঝাবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আইআরআর। আইআরআরকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয়ের হার। আন্ত আয়ের হার। এখন আইআরআর কাকে বলে আমি বিস্তারিত ক্লাসে বুঝাবো, জাস্ট আপাতত একটু বলতেছি। আইআরআর হচ্ছে একটি শতকরা হার। আইআরআর হচ্ছে একটি শতকরা হার, তবে যে হারে এনপিভি ইকুয়াল টু 0 হয়। এনপিভি ইকুয়াল টু কি হয়? 0 হয়। ঠিক ওই হারকে বলা হয় আইআরআর। তাহলে আইআরআর হচ্ছে একটি রেট, একটি শতকরা হার, যে হারে এনপিভি ইকুয়াল টু কি হবে? 0 হবে। ওকে, দেন এরপর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটাকে বলা হয় মুনাফা সূচক, পিআই। তাহলে এটাকে বলা হয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা সূচক। এখন মুনাফা সূচক জিনিসটা কি আসলে? দেখেন, ধরেন আপনি একটা প্রকল্পে বিনিয়োগ করেছেন 20,000 টাকা, এটা হচ্ছে আপনার বিনিয়োগ। ঠিক আছে, এটাকে বলা হয় নেট ক্যাশ আউটফ্লো। তার মানে নেট প্রকৃতপক্ষে আপনার পকেট থেকে কত টাকা গেল, এটা হচ্ছে এনসিও, নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ। এখন আপনি বিনিয়োগ করেছেন 20,000। এখন যে প্রকল্পে বিনিয়োগ করেছেন ওই প্রকল্প থেকে আপনার ধরেন 5 বছর আপনি ওখান থেকে বেনিফিটেড হবেন বা 5 বছর প্রফিট পাবেন। ওকে, এখন 5 বছর যাবৎ ওই প্রকল্প থেকে আপনি টোটাল 40,000 টাকা প্রফিট করতে পারছেন। তাহলে এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো হয়েছে, আপনার কাছে ফেরত আসছে। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, আচ্ছা আপনি যে প্রকল্পে 20,000 টাকা বিনিয়োগ করেছেন ওখান থেকে আপনার কয় টাকা ফেরত আসছে? আপনি বলবেন 40,000। কিন্তু আমি যদি বলি আপনি যা বিনিয়োগ করেছেন তার কয় গুণ টাকা ফেরত আসছে, কয় গুণ টাকা ফেরত আসছে? তাহলে দেখেন আপনি বিনিয়োগ করেছেন 20,000, তাহলে আপনি যদি 20,000 দিয়ে যদি এটাকে যা ফেরত আসছে ওটাকে যদি ভাগ দেন তাহলে আসবে কত? 2। তাহলে আপনি আমাকে বলতে পারবেন না যে আমি যা বিনিয়োগ করেছি ঠিক তার 2 গুণ টাকা আমি ফেরত পেয়েছি। এই 2 গুণ, এই জিনিসটার নামই হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, তার মানে যা ফেরত পাবেন তা উপরে আর যা বিনিয়োগ করেছেন তা নিচে। তাহলে আপনি যা বিনিয়োগ করেছেন তার কত গুণ আপনার কাছে রিটার্ন আসলো। ঠিক আছে, ধরেন আপনি কাউকে একটা থাপ্পড় দিলেন, এখন সে জবাবে আপনাকে 2টা থাপ্পড় দিল। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই যে তার একটা থাপ্পড় দিলি এর বিপরীতে তুই কয় গুণ ফেরত পাইছস, তুমি বলতে পারবে না কয় গুণ? 2 গুণ ফেরত পাইছো। এই 2 গুণটাই হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, এরপরে দেখেন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। আমরা হয়তো পেব্যাক পিরিয়ড সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, ডিসকাউন্টেড শব্দটা দিয়ে জানি নাই আর কি। ঠিক আছে, এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা এটা হচ্ছে বাট্টাকৃত পেব্যাক সময়। এই বাট্টাকৃত পেব্যাক সময়টা আমরা যখন অনুশীলনী অঙ্ক আসবে অঙ্ক করিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, আশা করব। ওকে,
সো আমাদের এখানে টোটাল 8টা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। তাহলে বলেন মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং আমাদেরকে দীর্ঘমেয়াদী সম্পদ মূল্যায়নে কয়টা পদ্ধতি দিয়ে সহযোগিতা করে? টোটাল 8টা পদ্ধতি। এখন দেখেন এই 8টা পদ্ধতিকে আমি দুভাগে ভাগ করেছি। এআরআর, আরওআই, পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড। এই 4টা পদ্ধতিকে একসাথে বলা হয় অবাট্টাকৃত পদ্ধতি বা সনাতন পদ্ধতি। অবাট্টাকৃত পদ্ধতি বা সনাতন পদ্ধতি। আর এনপিবি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এই 4টা পদ্ধতিকে একসাথে বলা হয় বাট্টাকৃত পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। ওকে, এই 8টা পদ্ধতি 2 ভাগে ভাগ করে আপনারাও মুখস্থ করে নেবেন, কারণ এখান থেকে শুধু ইন্টারমিডিয়েট না, পাবলিক ইউনিভার্সিটির এডমিশন এক্সামও কিন্তু সচরাচর কোয়েশ্চেন হয়ে থাকে। আপনাকে কোয়েশ্চেন দিবে এভাবে যে এমসিকিউতে বলবে নিচের কোনটি বাট্টাকৃত পদ্ধতি, ঠিক আছে, নিচের কোনটি বাট্টাকৃত পদ্ধতি। তাহলে এখান থেকে ধরেন অপশনে 3টা দিল আর একটা দিল আইআরআর, তখন আপনাকে নিচের কোনটি বাট্টাকৃত পদ্ধতি বললে এই আইআরআরটাকে আনসার হিসেবে দাগাতে হবে। ওকে, আপনাকে বলবে পরীক্ষায় নিচের কোনটি অবাট্টাকৃত পদ্ধতি, ঠিক আছে, তখন আপনাকে কি করবে, এই বাট্টাকৃত থেকে দিবে 3টা অপশন এবং অবাট্টাকৃত থেকে দিবেন, ধরেন রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড দিল, তখন অবাট্টাকৃত পদ্ধতি বলছে না, তখন এটা দাগাতে হবে। ওকে, সেই জন্য এই 8টা পদ্ধতি ঠুরস্থ মুখস্থ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই 4টা পদ্ধতিকে বলা হয় অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি, আর এই 4টা পদ্ধতিকে বলা হয় বাট্টাকৃত বা আধুনিক পদ্ধতি। তাহলে বলেন এআরআর কোন পদ্ধতি? অবাট্টাকৃত পদ্ধতি। ওকে, এনপিবি কোন পদ্ধতি? বাট্টাকৃত পদ্ধতি। আইআরআর কোন পদ্ধতি? বাট্টাকৃত পদ্ধতি। রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড কোন পদ্ধতি? সনাতন পদ্ধতি বা অবাট্টাকৃত পদ্ধতি। এভাবে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে আমাদেরকে টোটাল কয়টা মেথডস দিয়ে হেল্প করে? 4টা। এই 8টা। এই 8টা মেথডসকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুভাগে। এআরআর, আরওআই, পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, এই 4টা পদ্ধতিকে বলা হয় অবাট্টাকৃত পদ্ধতি। এনপিবি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এই 4টা পদ্ধতিকে বলা হয় বাট্টাকৃত বা আধুনিক পদ্ধতি। আশা করি তোমাদের মনে থাকবে। এখন সুন্দর একটা বিষয় তোমাদেরকে এখান থেকে দেখাবো, ঠিক আছে। এই বিষয়টা এমসিকিউ আকারে আসলে কিছুটা আমাদেরকে ব্যাক পেতে হবে, এবং পাবলিক ইউনিভার্সিটিতে সচরাচর এই এমসিকিউটা অনেক বেশি আসে। এখন এই জিনিসটা আলাদা করে মুখস্থ রাখার প্রয়োজন নেই, জাস্ট আমরা একটু বুঝলে হয়ে যাবে। দেখেন একটা বিষয় খেয়াল করেন, এখানে হচ্ছে বাট্টাকৃত শব্দটা আছে। আচ্ছা, বাট্টাকৃত মানে হচ্ছে ডিসকাউন্টেড। আচ্ছা বলেন তো, বাট্টাকৃত শব্দটা এই ক্যাপিটাল বাজেটিং এখানে ছাড়া আর কোথায় দেখেছেন? মনে আছে? এই বাট্টাকৃত শব্দটা আপনি কাকে বলতেন? প্রেজেন্ট ভ্যালুকে বোঝাতেন। কাকে? প্রেজেন্ট ভ্যালুকে। আচ্ছা বলেন তো, এই প্রেজেন্ট ভ্যালু কার প্রকারভেদ? আমরা জানি অর্থের সময় মূল্য হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ফিউচার ভ্যালু, আরটা হচ্ছে কি? প্রেজেন্ট ভ্যালু। তার মানে বলেন বাট্টাকৃত বলতে কাকে বোঝায়? প্রেজেন্ট ভ্যালুকে। আর প্রেজেন্ট ভ্যালু বলতে কাকে বোঝায়? অর্থের সময় মূল্যকে। এটার অর্থ কি জানেন? এই যে এখানে 4টা পদ্ধতি আছে না, এই 4টা পদ্ধতি হচ্ছে তারা যখন কোনো একটা প্রকল্পকে মূল্যায়ন করে, তারা বিলিভ করে যে আজকের 1 টাকা আগামীকালকের 1 টাকার কি নয়, সমান নয়। তার মানে এই 4টা পদ্ধতিতে কোনো প্রকল্প মূল্যায়ন করলে এই 4টা পদ্ধতি অর্থের সমমূল্যকে কি করে? বিবেচনা করে নাকি করে না? করে। সেই জন্য তারা বিলিভ করে যে আজকের 1 টাকা আগামীকালকের 1 টাকার কি নয়, সমান নয়। আজকের 1 টাকা আগামী 1 বছর পরের 1 টাকার কি নয়, সমান নয়। তার মানে এই 4টা পদ্ধতিতে আপনি যদি আপনার প্রকল্প মূল্যায়ন করেন, তার মানে আপনি আপনার মাথায় রেখেছেন আজকের 1 টাকা আগামীকালকের 1 টাকার সমান নয়। ওকে, তার মানে আপনি এই 4টা পদ্ধতিতে যখন ক্যালকুলেট করবেন, যখন ডিটারমাইন করবেন, প্রকল্প মূল্যায়ন করবেন, ভ্যালুয়েশন করবেন, তখন আপনি অর্থের সমমূল্যকে বিবেচনা করতেছেন, অর্থের সমমূল্যকে গুরুত্ব দিচ্ছেন। ওকে, তাহলে বলেন অর্থের সমমূল্যকে বিবেচনা করা হয় কয়টা পদ্ধতিতে? 4টা পদ্ধতি। এনপিবি, আইআরআর,
প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ওকে, দেন এরপর হচ্ছে দেখেন এটা লিখছে অবার্তাকিত পদ্ধতি, লিখছে কি অবার্তাকিত পদ্ধতি, এগুলোকে বলা হয় নন ডিসকাউন্টেড মেথড, নন ডিসকাউন্টেড মেথড। আচ্ছা অবার্তাকিত যখন বলছে তাহলে বলেন তো এটা কি প্রেজেন্ট ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু না? আচ্ছা এটা যদি প্রেজেন্ট ভ্যালু না হয় তো বলেন এটা কি অর্থের সময় মূল্য নাকি অর্থের সমমূল্য না? তার মানে এটা অর্থের সমমূল্য না। এটার অর্থ হচ্ছে এখানে যে চারটা পদ্ধতি আছে ARR, ROI, পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, এই চারটা পদ্ধতিতে যখন আপনি কোনো প্রকল্প মূল্যায়ন করেন তখন এই চারটা পদ্ধতি বিলিভ করে, বিশ্বাস করে তারা বলতেছে যে আজকের 1 টাকা আগামীকালকের 1 টাকা সমান, আজকের 1 টাকা আগামী 1 বছর পরের 1 টাকার সমান। তার মানে তারা অর্থের সমমূল্যতে বিশ্বাসী নয়। ওকে, তার মানে ARR, ROI, পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ডে আপনি যদি প্রকল্প মূল্যায়ন করেন তাহলে তারা অর্থের সমমূল্যকে বিবেচনা করে নাকি করে না? করে না, তারা অর্থের সমমূল্যকে গুরুত্ব দেয় না। ওকে, তাহলে আমরা দু ধরনের মেথডস পেয়েছি, একটা হচ্ছে ডিসকাউন্টেড আর একটা হচ্ছে নন ডিসকাউন্টেড। ডিসকাউন্টেড যে মেথডগুলো পেয়েছি এই মেথডগুলো হচ্ছে অর্থের সমমূল্যকে বিবেচনা করে, আর নন ডিসকাউন্টেড যে মেথডসগুলো পেয়েছি ARR, ROI, পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, এরা অর্থের সমমূল্যকে বিবেচনা করে না। ওকে, আশা করি তোমাদেরকে এই বিষয়টা বুঝাতে পেরেছি। এই স্লাইডের লাস্ট ওয়ান টপিকটা হচ্ছে কি দেখেন, এখন এই 8টা পদ্ধতি যদি আপনি ম্যাথমেটিক্যালি সলিউশন করতে চান তাহলে তো আপনার কিছু র মেটেরিয়ালস লাগবে, উপাদান লাগবে। এখন উপাদান জিনিসটা তো আপনি বুঝেন না, যেমন আপনাদেরকে যদি চা রান্না করতে বলে, এখন চা রান্না করার কিছু উপাদান আছে, যেমন আপনার দুধ লাগবে, চিনি লাগবে, চা পাতা লাগবে, পানি লাগবে, এগুলোই তো চা রান্না করার উপাদান না? ঠিক সেমভাবে এই 8টা মেথডস যদি আপনি ক্যালকুলেট করতে যান আপনার কিছু উপাদান লাগবে, কিছু র মেটেরিয়ালস লাগবে। এখন এই 8টা পদ্ধতির কোন পদ্ধতির কী ধরনের উপাদান লাগে দেখেন, আপনি যদি ARR এবং ROI, ARR এবং কি ROI, ঠিক আছে, ARR এবং ROI এই দুইটা পদ্ধতি যদি আপনি করতে যান, ক্যালকুলেট করতে চান, সূত্র অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আপনার মেটেরিয়ালস হিসেবে লাগবে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স এটাকে বলা হয় খর পরবর্তী নিট আয়। খর পরবর্তী নিট আয়, তার মানে খর পরবর্তী নিট আয় আমরা তো চিনি, আয় বিবরণী করেছি না? ওই আয় বিবরণীতে যে আর্নিং আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স, ট্যাক্স বাদ দেওয়ার পর যে নিট আয় থাকে ওই নিট আয়গুলা আমরা ইউজ করব কাকে বের করার জন্য? ARR এবং ROI-কে ডিটারমাইন করার জন্য, নির্ণয় করার জন্য। ওকে, এবং দেখেন এই ARR এবং ROI ছাড়া বাকি আছে কয়টা পদ্ধতি? টোটাল 6টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? টোটাল হচ্ছে 6টা পদ্ধতি। দেখেন পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, NPV, IRR, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, টোটাল 6টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 6টা। ঠিক আছে, একটু ভালো করে দেখেন, টোটাল 6টা পদ্ধতি। এই যে তাহলে কি কি বললাম? পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, NPV, IRR, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। বলা হচ্ছে এই 6টা মেথডস যদি আপনি সমাধান করতে চান তাহলে আপনার কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটাকে বলা হয় খর পরবর্তী নগদ প্রবাহ। খর পরবর্তী নগদ প্রবাহ এটাকে বলা হয় খর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে, অথবা এটাকে বলা হয় নিট নগদ প্রবাহ। দেখেন এটাকে 3টা নামে ডাকা হচ্ছে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ইংরেজিতে বললে,
আর আপনি যদি বলেন খর পরবর্তী নগদ প্রবাহ অথবা খর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ অথবা খর পরবর্তী নিট নগদ প্রবাহ, ওকে। তাহলে এআরআর এবং আরওআই বের করার জন্য কি দরকার? আর্নিং আফটার ট্যাক্স, আর পেব্যাক পিরিয়ড, রিসিপ্রোকাল পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এই 6টা পদ্ধতি করার জন্য আপনার কি দরকার হবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ওকে। তাহলে এখন আর্নিং আফটার ট্যাক্স কীভাবে বের করে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কীভাবে বের করে, ওইটা কি আমাদের জানা প্রয়োজন না? অবভিয়াসলি জানা প্রয়োজন। তাহলে আমরা একটু জেনে নিই, ওকে। দেখেন আমি এখানে খুব সুন্দর একটা চার্ট দিয়েছি। চার্টের মধ্যে ফার্স্ট ওয়ান যে অপশনটা রয়েছে এটা হচ্ছে অবচয়, সুদ, খরপূর্ব আয়, যেটাকে ইংরেজিতে বলা হয় আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তার মানে ধরেন এটা একটা টাকার অ্যামাউন্ট। এখন এই টাকাটা হচ্ছে কীরকম? বলা হচ্ছে অবচয়, সুদ, খরপূর্ব নিটাই। তার মানে এই নিটাইয়ের মধ্যে অবচয়ও আছে, সুদও আছে, ট্যাক্সও আছে। আচ্ছা বলেন, সুদ, অবচয়, ট্যাক্স থাকাকালীন সময়ে ওই আয়ের মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে। ধরেন আমার আয় হচ্ছে, ইনকাম হচ্ছে 200 টাকা। এখন এই 200 টাকার মধ্যে অবচয়ও আছে, ইন্টারেস্টও আছে, কারণ যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তাদের সুদও আছে এবং ট্যাক্সও আছে। এখন এগুলো থাকা সত্ত্বেও আমি যদি এই প্রতিষ্ঠানের মালিক হই, তাহলে আমি এই 200 টাকাকে নিজে খেয়ে ফেলতে পারবো, কনজিউম করে ফেলতে পারবো না। এটাকে পিওর ইনকাম বলা যাবে না, কারণ এখানের মধ্যে অন্যের কিছু কি রয়ে গেছে, হক রয়ে গেছে, অন্যদের কিছু দাবি রয়ে গেছে। তাহলে ওই দাবিগুলো আগে ভাগে কী করে ফেলতে হবে? দিয়ে ফেলতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে অবচয়। তাহলে এই আয়ের মধ্যে কি আছে? অবচয় আছে। সেই জন্য ফার্স্ট ওয়ান অবচয়টাকে দিয়ে ফেলতে হবে, বাদ দিয়ে ফেলতে হবে। এই যে অবচয়কে মাইনাস করে ফেলছি। এরপরে ধরেন আপনি কারো কাছ থেকে ব্যবসার জন্য লোন নিয়েছেন 50,000 টাকা, ঠিক আছে। এটার উপর 10% ইন্টারেস্ট, তার মানে 5,000 টাকা সুদ। তাহলে এই 5,000 টাকা সুদটা ডেপ্রিসিয়েশন, মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন, অবচয় বাদ দেওয়ার পরে ইন্টারেস্টটাকে দিয়ে ফেলতে হবে, বাদ দিয়ে ফেলতে হবে, বাদ দিয়ে ফেললাম। এরপরে হচ্ছে সরকারকে আপনার ইনকামের উপর কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে, খর দিতে হবে। এখন সরকারকে খর না দিয়ে টাকা যদি খেয়ে ফেলেন, এগুলা কি ব্ল্যাক মানি হবে, ঠিক আছে, কালো টাকা হবে, ওকে। তাহলে এগুলো খেয়ে ফেলতে পারবেন না, সরকারকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। এখন প্রশ্নের পত্রে যদি ট্যাক্সের পরিমাণটা উল্লেখ না থাকে, তাহলে আপনি নিচ থেকে ধরে দিবেন কত পার্সেন্ট? 40%, কারণ বাংলাদেশে ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40%। তার মানে আপনি আপনার ইনকামের উপর অবচয়, সুদ বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটার উপর ট্যাক্স ধরে দিবেন কত পার্সেন্ট? 40%। এখন ট্যাক্সটাও কি দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে আপনার কাছে যে অ্যামাউন্টটা এসেছে, ঠিক ওই অ্যামাউন্টটার নাম হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এটাকে বলা হচ্ছে খর পরবর্তী নিট আয়, ওকে। এখন এই খর পরবর্তী নিট আয় কেন দরকার বলেছিলাম? কারণ আমাদের কয়টা পদ্ধতি করতে হয় এই খর পরবর্তী নিট আয় অ্যামাউন্টটা দিয়ে? দুটা। একটা হচ্ছে এআরআর, আর একটা হচ্ছে কি আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে এই দুইটা পদ্ধতি আর্নিং আফটার ট্যাক্স দিয়ে করতে পারবেন, ওকে। কিন্তু বাকি 6টা পদ্ধতির জন্য কি দরকার? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কেমনে বের করবেন? আচ্ছা আপনাদেরকে একটা সিম্পল কথা বলি। দেখেন এখানে বলা হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং। আচ্ছা আর্নিং শব্দের অর্থ হচ্ছে আয় না? এখন বলেন তো ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয় কোত্থেকে? আয় হয় বিক্রয় থেকে। আচ্ছা বিক্রয় কি শুধু নগদে হয়? বিক্রয় শুধু কি নগদে হয়? না, বিক্রয় নগদে যেমন হয়, প্লাস এটার মধ্যে ধারেও বিক্রয় আছে। এই দুইটা মিলেই তো টোটাল বিক্রয়। এই বিক্রয় থেকেই তো আপনার ইনকাম হয়। তাহলে বলেন তো আপনার ইনকামের মধ্যে নগদ টাকা যেমন আছে, ধারে টাকা বা বকেয়া টাকাও আছে না? আছে। তাহলে বলেন এখন আমাকে, হিসাব বিজ্ঞানের ভিত্তি তো দুইটা, একটা হচ্ছে নগদান ভিত্তি আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি। তাহলে এই বিক্রয়ের মধ্যে যদি নগদ যেমন আছে, ধারেও বা বাকিতে বিক্রয় যদি থাকে, তাহলে বলেন এই বিক্রয়টাকে আপনি কি নগদান ভিত্তিতে বলবেন নাকি বকেয়া ভিত্তি বলবেন? বলেন কি ভিত্তি বলবেন? অবভিয়াসলি বকেয়া ভিত্তি, কারণ বকেয়া ভিত্তির কনসেপ্ট হচ্ছে লেনদেন হলে লিখব, হোক নগদে হোক বাকিতে, ঠিক? এটাই হচ্ছে বকেয়া ভিত্তি। তাহলে এতক্ষণ যে আমরা কি করলাম, এই যে আর্নিং আফটার ট্যাক্সটা যে বের করলাম,
এটা কোন ভিত্তিতে করলাম? অবভিয়াসলি বকেয়া ভিত্তিতে। এখন আপনাকে যদি আমি বলি আপনি ধারটা বাদ দিয়ে দিবেন, ধারটা কি দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন। পিওর নগদ টাকা কত? তার মানে এক্সাক্ট নগদ টাকা আপনাকে বের করতে বলেছি। আচ্ছা, এক্সাক্ট নগদ টাকা যদি বের করেন তাহলে ধারটা যদি বাদ দিয়ে দেন, শুধু নগদ টাকা নিয়ে যদি আপনি হিসাব করেন, তখন এটাকে কি বকেয়া ভিত্তি বলবেন নাকি নগদান ভিত্তি বলবেন? অবভিয়াসলি নগদান ভিত্তি। কি ভিত্তি? নগদান ভিত্তি। তাহলে একটু দেখি, এই যে এখানে যে আমরা অবচয় বাদ দিয়েছি, ঠিক আছে? আচ্ছা বলেন তো, অবচয়টা কি নগদ লেনদেন নাকি অনগদ লেনদেন নাকি ধারে লেনদেন? অবভিয়াসলি অনগদ লেনদেন। কেন? অবচয় হচ্ছে আমাদের খরচ, কিন্তু দেখেন খরচটা আপনি কি নগদে পকেট থেকে বের করে কাউকে দিয়েছেন? না। এই জীবনে কখনো দিবেন? তাও দিবেন না। তার মানে এটা নগদেও না, ধারেও না। কারণ ধারে হলে ভবিষ্যতে দিতে হতো, আর নগদে হলে এখন দিতাম। তাহলে এই জীবনে কখনো যেহেতু দিব না, এখনো না, ভবিষ্যতেও না, তখন এই ধরনের ট্রানজ্যাকশনগুলোকে বলা হয় অনগদ লেনদেন। ওকে, তাহলে এখন দেখেন, ধরেন আমার প্রতিষ্ঠানে এই বছর 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে। এখন এই 1 লক্ষ টাকা ইনকামের মধ্যে এই যে আমি ক্লাস নেওয়ার জন্য আমার স্মার্ট বোর্ডটা ইউজ করতেছি, আমি মোবাইল ফোনটা ইউজ করতেছি, এই যে আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি, তাহলে এগুলারও তো একটা অবচয় আছে। আমি ধরে নিলাম 10,000 টাকা অবচয় হয়েছে। আচ্ছা, এই যে 10,000 টাকা যে আমি আমার আয় বের করার সময়, ধরেন 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, এখানের মধ্যে ব্যয় হচ্ছে 10,000 টাকা, তাহলে আমি ইনকাম বের করলাম কত? 90,000 টাকা। আচ্ছা, আমার ইনকাম বের করার সময় যে আমি 10,000 টাকা অবচয় যে বাদ দিয়েছি, তাহলে বলেন তো, আমি আমার মানি ব্যাগটা বের করে, ওয়েলেটটা বের করে এখান থেকে 10,000 টাকা নিয়ে কাউকে কি দিয়ে দিয়েছিলাম? অবভিয়াসলি না, দিই নাই। কিন্তু আমি আমার আয় বের করার সময় এই যে অবচয়টাকে কি করে দিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা বকেয়া ভিত্তি হিসাবে ঠিক আছে, লেনদেনে কোনো ভুল নেই, 100% রাইট। ওকে, কিন্তু আমি যখন শুধু নগদে হিসাব করব, নগদ টাকার হিসাব করব, তখন কি এটা রাইট আছে? না, এটা নগদান ভিত্তিতে করলে রং। তাহলে এখন রংটাকে যদি আমি সঠিক করাতে চাই, কোন ভিত্তিতে? নগদান ভিত্তিতে, তাহলে আমরা অবচয়টাকে কি দিয়েছি? বাদ দিয়েছি। তাহলে এখন অবচয়টা কি করে দিব? প্লাস করে দিব। ওকে, কারণ আগে মাইনাস করে ভুল করছি, এখন প্লাস করে কি করব? ঠিক করব। কোন ভিত্তিতে? নগদান ভিত্তিতে। কিন্তু বকেয়া ভিত্তি হিসাব করলে এটা কি শুদ্ধ আছে নাকি নাই? শুদ্ধ আছে। যেহেতু আমি বকেয়া ভিত্তিতে হিসাব, নগদান ভিত্তিতে হিসাব করতেছি, সেই জন্য এটাকে আমি কি করলাম? শুধরে নিলাম। ওকে, এরপর দেখেন, ধরেন এরকমটা হয়েছে, আপনি একটা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করেছেন। প্রকল্পটা কি? ধরেন আপনার আশেপাশে যে কাঁচা বাজারটা আছে, এখন তো ইলেকট্রিসিটি খুব বেশি ডিস্টার্ব করে, ঠিক না? এখন কাঁচা বাজারটা আছে, ওখানে আপনি কি করবেন? একটা জেনারেটর কিনলেন। এই জেনারেটরের কাজ হচ্ছে জেনারেটর দিয়ে আপনি হচ্ছে ওখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দিবেন। এখন জেনারেটরটা ক্রয় করেছেন 1 লক্ষ টাকা দিয়ে। এখন আপনি চিন্তা করতেছেন এই জেনারেটর দিয়ে আপনি 5 বছর সার্ভিস দিতে পারবেন। কয় বছর? 5 বছর সার্ভিস দিতে পারবেন। তাহলে n = 5 বছর সার্ভিস দিতে পারবেন। ওকে, এখন আপনি চিন্তা করতেছেন 5 বছর যেদিন শেষ হবে ওই জেনারেটরটা বেনিশ হয়ে যাবে। তাহলে এটার বেনিশ হয়ে যাওয়ার পরে অকেজো অবস্থায় এটা যদি একজন ভাঙ্গারির কাছে বিক্রি করি, তাহলে ভাঙ্গারি কি টাকা দিবে না? এখন আপনি চিন্তা করেছেন যে এই জেনারেটরটা যদি কেজি মাপা বিক্রিও করি অকেজো অবস্থায়, তাহলে সেই মেশিন থেকে, জেনারেটর থেকে আমি 5 বছর শেষে 5,000 টাকা পাবো। কয় হাজার? 5,000, যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু। তাহলে একটা কথা চিন্তা করে দেখেন তো, আপনি 1 লক্ষ টাকা দিয়ে জেনারেটরটা কিনছেন, ঠিক 5 বছর যেদিন হবে ওই দিন 5,000 টাকা দিয়ে জেনারেটরটা অকেজো অংশটা একজন ভাঙ্গারের কাছে বিক্রি করে ফেললেন। আচ্ছা, ভাঙ্গারের কাছে যদি বিক্রি করে ফেলেন 5,000 টাকা দিয়ে, তাহলে বলেন তো আপনার পকেটে 5,000 টাকা আসবে নাকি যাবে? অবভিয়াসলি 5,000 টাকা আসবে। কোন দিন? প্রথম বছর না, দ্বিতীয় বছর না, কোন বছর? পঞ্চম বছর শেষের দিন আসবে। তাহলে বলুন তো, শেষের দিন আপনার পকেটে নগদ টাকা আসতেছে নাকি আসতেছে না? আসতেছে। তাহলে নগদ টাকা বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। সেই জন্য ভগ্নাবশেষ মূল্যকে প্লাস করলাম। তবে কোন বছর?
শেষের বছর। ওকে, এখন আরেকটা বিষয় আছে, এই যে 1 লক্ষ টাকার জেনারেটরটা কিভাবে চলবে? এটা চলার জন্য তো ফুয়েল লাগবে, ডিজেল লাগবে না? এখন ধরেন এই 1 লক্ষ টাকার জেনারেটরটাকে প্রতিদিন দৈনন্দিন ভিত্তিতে চালানোর জন্য আপনার ধরেন 1000 টাকা ডিজেল লাগে। এখন আপনি এই জেনারেটরটা যেদিন ক্রয় করেছেন, অর্থাৎ ধরেন জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে? দেখেন এখানে আবার জানু লিখছি, মানে তোমাদের ওই জানু না, ঠিক আছে? কোন জানো তো তোমরা ভালোই জানো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জানুয়ারি। ওকে, এখন জানুয়ারির 1 তারিখ আপনি 1000 টাকা ডিজেল কিনেছেন। তাহলে বলেন তো এই 1000 টাকা কেন ডিজেলটা কিনেছেন? কারণ আপনার এই দীর্ঘমেয়াদী সম্পদকে কি রাখার জন্য? সচল রাখার জন্য। দীর্ঘমেয়াদী সম্পদটা এনে রেখেছেন, এখন জেনারেটর চলবে কি দিয়ে? ডিজেল দিয়ে। তাহলে এই ডিজেলটা কি প্রতিদিন লাগবে না? নাকি আজকে জেনারেটর কিনলাম 1000 টাকা ডিজেল দিলাম 5 বছর যাবত চলতে থাকবে, এরকম না, প্রতিদিন ডিজেলটা লাগবে। তাহলে দীর্ঘমেয়াদী সম্পদকে সচল রাখার জন্য প্রতিদিন যে মূলধনটার দরকার হয় এটাকে বলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ হচ্ছে কত? 1000 টাকা। এখন জানুয়ারির 1 তারিখ তো 1000 টাকা ডিজেল কিনলেন সকালে, সন্ধ্যাবেলায় আপনি সবাইকে ইলেকট্রিসিটি সার্ভিস দিয়েছেন। আচ্ছা বলেন তো রাতে গিয়ে ওদের কাছ থেকে টাকা নেবেন না? নিবেন। তাহলে প্রত্যেক দোকান থেকে যখন আপনি টাকা তুলবেন, এই 1000 টাকা রাতে কি আপনার কাছে ব্যাক করবে নাকি করবে না? করবে, আপনার পকেটে আসছে। আচ্ছা তারপর দিন সকালে গিয়ে, অর্থাৎ 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ গিয়ে আপনি কি আবার 1000 টাকা ডিজেল কিনবেন না? কিনেছেন। আচ্ছা এই 1000 টাকা রাতে আপনার কাছে আবার কি করবে? ব্যাক করেছে। ওকে, ব্যাক করবে। আবার তারপর দিন সকালে আপনি 1000 টাকা ডিজেল কিনছেন, রাতে আবার কি করবে? ব্যাক করবে। আচ্ছা এইভাবে কয় বছর যাবত চলবে? 5 বছর। এখন 5 বছরের যেদিন শেষ দিন, 5 বছরের যেদিন শেষ দিন, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ। আচ্ছা ডিসেম্বরের 31 তারিখ সকালে যে আপনি 1000 টাকা ডিজেল কিনেছেন, তো এই 1000 টাকা কি রাতে আপনার কাছে ব্যাক করবে না? করবে। এখন বলেন তো তারপর দিন সকালে গিয়ে রাতে ব্যাক করছে, তারপর দিন অর্থাৎ 5 বছরের পরে 6 বছরের প্রথম দিন আপনি কি 1000 টাকা ডিজেল আর কিনবেন না? কেন কিনবেন না? কারণ আপনার জেনারেটরের মেয়াদ হচ্ছে কয় বছর? 5 বছর। তার মানে 5 বছর যেদিন শেষ ওই দিন জেনারেটর কি হয়ে গেছে? বেনিশ হয়ে গেছে। তাহলে 5 বছরের শেষের দিন আপনার কাছে রাতে যে 1000 টাকা ব্যাক করেছে আপনার পকেটে আসছে, এটা তারপর দিন সকালে কি আর খরচ করবেন না? তার মানে শেষের দিন আপনার পকেটের নতুন 1000 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটা কি শর্ট টার্ম নাকি পার্মানেন্টলি বৃদ্ধি পেয়েছে? অবভিয়াসলি পার্মানেন্টলি। তার মানে আপনার পকেটে পার্মানেন্টলি নগদ 1000 টাকা বাড়ছে নাকি কমছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। সেই জন্য চলতি মূলধন, যেটাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে, কার্যকরী মূলধন, এটাকে শেষের বছর যেহেতু আমার পকেটে নগদ টাকা আসছে, সেজন্য এটা কি করা হয়েছে? প্লাস করা হয়েছে। এখন দেখেন এখানে যোগ বিয়োগ করার পরে এই অ্যামাউন্টটা আসলো। এখন এই অ্যামাউন্টকে কি বলে? এই অ্যামাউন্টকে বলে খর পরবর্তী নগদ প্রবাহ, খর পরবর্তী নগদান্ত প্রবাহ, অথবা নিট নগদ প্রবাহ, অথবা এটাকে বলা হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কেন দরকার? বলা হচ্ছে এই একটা পদ্ধতি দিয়ে, এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দিয়ে টোটাল আপনি কয়টা পদ্ধতির সমাধান করবেন? 6টা। কি কি? ফেভেক ফ্রিউড, রিসিপ্রোকাল ফেভেক ফ্রিউড, ফেভেক ফ্রিউড, রিসিপ্রোকাল ফেভেক ফ্রিউড, এনপিবি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর পর হচ্ছে কি ডিসকাউন্টেড ফেভেক ফ্রিউড। এই যে দেখেন এই 6টা পদ্ধতির, এই যে দেখেন এই 6টা পদ্ধতির আপনি কি করবেন? সলিউশন করার জন্য আপনার কি দরকার? এই যে এটা দরকার, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এইটাই দরকার। ওকে, তাহলে আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের প্রত্যেকটি সলভিংয়ে গিয়ে দেখবেন আপনাকে এই স্টেটমেন্টটা কম বেশি তৈরি করতে হবে। ওকে, সেই জন্য এইটা খুব বেশি ভালো করে মনে রাখা বা বোঝা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন সেল বেস ভ্যালু শেষের বছর যোগ করব এটা বুঝিয়ে দিয়েছি, কেন ওয়ার্কিং ক্যাপিটালকে যোগ করা হচ্ছে এটাও বুঝিয়ে দিয়েছি। এখানে বোঝার বিষয় হচ্ছে এগুলা।
ওকে, সো এই স্টেটমেন্টটা যদি আপনি হাতে কলমে এই যে আমার সাথে সাথে যদি একবার করে ফেলেন, 100% আমি আপনাকে এনশিওর করতে পারবো ইনশাল্লাহ আপনার ভুল হবে না। ওকে, তাহলে আমরা আজকে ক্যাপিটাল বাজেটিংয়ের প্রাথমিক যে ধারণাগুলো আছে এই প্রাথমিক বেসিক নলেজটা নিলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হাতে কলমে সৃজনশীলগুলা ম্যাথমেটিক্যালি করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।